আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভার্সিটি কেমিস্ট্রির একদম লাস্ট চ্যাপ্টারের দিকে। আমরা সবার শেষে এসে রাসায়নিক পরিবর্তনটা পড়তেছি। রাসায়নিক পরিবর্তন আমরা এই চ্যাপ্টারটা A to Z ধীরে ধীরে কভার করার চেষ্টা করব। রাসায়নিক পরিবর্তন থেকে আমরা কি কি দেখব সেটা যদি দেখি, আমাদের টোটাল রাসায়নিক পরিবর্তনে যে টপিকগুলো আছে, টপিকগুলোর ভিতরে দেখো রাসায়নিক সাম্য অবস্থা আছে, লাশ হাতে দেওয়ার আছে, ভ্যান টফ সমীকরণ আছে, বিক্রিয়ার হার, ভরক্রিয়া সূত্র, গ্রাফ, বিক্রিয়ার দিক, কেপিকেসি রিলেটেড, কেপিকেসি এর একক, কেপিকেসি এর সম্পর্ক, তারপর হচ্ছে যে পানির আয়নিক গুণফল, অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, অ্যাসিডের শক্তিমাত্রা, পিএইচ, বাফার দ্রবণ, বিক্রিয়া তত্ত্ব। টোটাল এই 15টা টপিক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। এর ভিতর কিছু টপিক আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিছু টপিক আছে কম গুরুত্বপূর্ণ। যেমন ধরো যদি তোমাকে বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে লাশ হাতেলিয়ার আছে। লাশ হাতেলিয়া ছাড়া হচ্ছে যে এই যে গ্রাফটা আছে কেপিকেসি, তারপর হচ্ছে যে কেপিকেসি এর একক, তারপর অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, অ্যাসিডের শক্তিমাত্রা, পিএইচ, বাফার, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বাকি যেগুলো আছে এগুলোও গুরুত্বপূর্ণ, মোটামুটি গুরুত্বপূর্ণ, যেগুলো দাগাই দিলাম এগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো এই 15টা টপিকের মাধ্যমে আমরা টোটাল চ্যাপ্টারটা একদম A to Z কভার করে ফেলবো, যেখানে যা কিছু লাগবে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তোমরা শুধু আমার সাথে সাথে ধীরে সুস্থে আগাও, ঠিক আছে? আমার সাথে সাথে ধীরে সুস্থে আগাও, ইনশাল্লাহ বাকি সব তোমার কভার হয়ে যাবে। ওকে, শুরুতে আসো রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থা এই অংশটায় আসি। রাসায়নিক সাম্য অবস্থা এই অংশটা পড়তে গেলে প্রথমেই আমাদের একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া এই কনসেপ্টটা ভালো করে শিখতে হবে। একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া এই কনসেপ্টটা ভালো করে শিখতে হবে। এই কনসেপ্টটা থেকে তোমার হচ্ছে যে এমসিকিউ আসে, প্রশ্ন দিবে যে নিচের কোনটি একমুখী বিক্রিয়া, নিচের কোনটি উভয়মুখী বিক্রিয়া, ঠিক আছে? তো একমুখী এবং উভয়মুখীর ভিতরে একমুখী মানে হচ্ছে যেই বিক্রিয়াটা শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, কখনো উৎপাদ থেকে বিক্রিয়কে আসে না, তাদেরকে আমরা একমুখী বলি। তো এখানে কি ঘটে, এখানে বেসিক্যালি ঘটনা যেটা ঘটে, আমাদের কাছে বিক্রিয়ক আছে, এই বিক্রিয়ক থেকে এ শুধুমাত্র উৎপাদে পরিণত হবে। বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদে পরিণত হবে, মানে শুধুমাত্র বিক্রিয়াটা সম্মুখমুখী যাবে, সম্মুখমুখী যাবে, পিছনের দিকে ফিরে আসবে না, তখন এই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। যদি কখনো কোনো বিক্রিয়া তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফিরে আসে, বিক্রিয়ক থেকে উৎপাদে যায় আবার উৎপাদ থেকে বিক্রিয়কে ফিরে আসে, তখন সেটাকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলি। অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে সম্মুখমুখী, একটা পার্ট হচ্ছে সম্মুখমুখী মানে যেটা সামনের দিকে যাচ্ছে, একটা পার্ট হচ্ছে সম্মুখমুখী যেটা সামনের দিকে যাচ্ছে, আরেকটা পার্ট হচ্ছে পশ্চাৎমুখী মানে হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। তো যেই বিক্রিয়ায় সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় ব্যাপার আছে তাদেরকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলি। যেই বিক্রিয়ায় সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী উভয় ব্যাপার আছে তাদেরকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলি। তাহলে আমাদের বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তোমার হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া শুধু সম্মুখমুখী হয় আর উভয়মুখী বিক্রিয়া শুধু পশ্চাৎমুখী হয়। এখন এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের ভিতরে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেমন ধরো সম্মুখমুখী বিক্রিয়া মানে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কখনো যদি বিক্রিয়া দেখি KClO3, এই বিক্রিয়াতে আমরা যদি এই KClO3 কে তোমার হেড দিই, তাহলে এখানে আমাদের বিক্রিয়া শেষে KCl প্লাস O2 এই জিনিসটা তৈরি হয়। KCl তোমার সলিড, O2 বা অক্সিজেন যেটা তৈরি হয় এটা গ্যাস তৈরি হয়। তো এইটা আমাদের হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এখানে মেইনলি কি ঘটনা ঘটে, এই যে গ্যাস যেটা তৈরি হয় এই গ্যাসটা তো উড়ে যায়, ফলে এই গ্যাসটা উড়ে যাওয়ার কারণে বিক্রিয়াটার পশ্চাৎমুখী ফিরে আসে না, ঠিক আছে? তাহলে এইটা একটা তোমার বেসিক্যালি এটা একটা কি বিক্রিয়া, এইটা একটা আমাদের হচ্ছে যে একমুখী বিক্রিয়া। এছাড়া খেয়াল করো কার্বনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা উড়ে যায়, ফলে এটা একমুখী থাকে, এটা আর পশ্চাৎমুখী হয় না। তাহলে যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি একমুখী বিক্রিয়া, সেই একমুখী বিক্রিয়া চিহ্নিত করার উপায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, ভালো উপায় হচ্ছে এখানে খেয়াল করবা যে কোনো গ্যাসিয়াস উপাদান আছে কিনা। এই গ্যাসিয়াস উপাদান দেখে চিহ্নিত করা যায় যে বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে, কারণ কি পশ্চাৎ আসবে না, গ্যাসিয়াস উপাদানটা উড়ে যাচ্ছে, ফলে আর পশ্চাৎমুখী হইতে পারতেছে না। সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো উভয়মুখী বিক্রিয়ার উদাহরণ দেখি। উভয়মুখী বিক্রিয়ার সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন
বিক্রিয়া করে তোমার তৈরি করবে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হবে, হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাবে আবার হাইড্রোজেন প্লাস আয়োডিন হবে। এইটা হচ্ছে আমাদের উভয়মুখী বিক্রিয়ার একটা কমন উদাহরণ, যেটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে জিনিসটা এটা আমরা হচ্ছে মনে রাখবো। এছাড়া তোমার উভয়মুখী বিক্রিয়ার আরো উদাহরণ আছে, যেমন ধরো কপার সালফেট প্লাস 5 অণু পানি, এইটা মিলে, এইটাকে হাইড্রেশন বিক্রিয়া বলে। ঠিক আছে, হাইড্রেশন বা আদ্র বিশ্লেষণ বলে বা পানি যোজন বিক্রিয়াও বলে। তো এইটাকে মিলে বিক্রিয়া করাইলে কপার সালফেটের সাথে 5 অণু পানি যোগ হয়ে যায়। এই বিক্রিয়াতে এই দুইটা মিলে যেমন এটা তৈরি হয়, আবার এইটা ভাঙলে এটা তৈরি হয়, আলাদা আলাদা হয়ে যায়। দ্যাটস ওয়াই এইটাকে আমরা উভয়মুখী বিক্রিয়া বলতে পারবো। এটাকে কি বলতে পারবো? উভয়মুখী বিক্রিয়া। সো এইটাও আমাদের উদাহরণ হিসেবে মুখস্থ করে রাখতে হবে। এটা মনে রাখলেও আমরা হচ্ছে যে অনেক কিছু করতে পারবো। ওকে, এছাড়া আমরা যদি কখনো ক্যালসিয়াম কার্বনেট তো আমরা চিনি, এইটাকে যদি আমরা কখনো উত্তপ্ত করি, উত্তপ্ত করলে আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখন এইটা উত্তপ্ত করলে এই যে এটা তৈরি হলো, এইটা একটা উভয়মুখী বিক্রিয়া তখন হবে যখন আমরা এই বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রে করব। কি করব? বদ্ধ পাত্রে করব। বদ্ধ পাত্রে করলে এটা একটা উভয়মুখী বিক্রিয়া, মাথায় রাখবো। এটাকে যদি বদ্ধ পাত্রে করি তাহলে এটা একটা উভয়মুখী বিক্রিয়া। তাহলে দেখো আমরা একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া এই দুইটার কনসেপ্ট শিখতে পারলাম কিনা। আমরা একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া এই দুইটার কনসেপ্ট শিখতে পারলাম। ওকে, তাহলে রাসায়নিক সাম্য অবস্থা এই জিনিসটা বোঝার সময় আমাদের প্রথম যেই জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কারা একমুখী কারা উভয়মুখী, কারা একমুখী কারা উভয়মুখী। একমুখী এবং উভয়মুখী বোঝার পরে সেকেন্ড যেই পোর্শনটাতে আমাদের হাত দিতে হবে সেটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে রূপান্তর। সো আমরা কিভাবে উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে রূপান্তর করতে পারি, মানে একটা বিক্রিয়া ইনিশিয়ালি উভয়মুখী ছিল বাট এটাকে কিভাবে একমুখীতে রূপান্তর করা যায়। তো খেয়াল করো, উভয়মুখীকে একমুখীকে বিভিন্নভাবে রূপান্তর করা যায়। যেমন ধরো আমরা একটা জিনিস একটু আগে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে যদি আমরা হিট দিই, এটাকে যদি আমরা হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হয়। এই যে অংশটা তৈরি হলো এটা উভয়মুখী কখন? যখন আমরা বদ্ধ পাত্রে নিব। তো বদ্ধ পাত্রে বেসিক্যালি ঘটনাটা কি ঘটবে? বদ্ধ পাত্রে এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা তো গ্যাসিয়াস অবস্থায় আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অবস্থায় আছে, ফলে গ্যাসটা উড়ে যাইতে পারবে না যদি বদ্ধ পাত্রে নিই। বাট যদি এইটাকে খোলা পাত্রে নিই তখন আবার এই ক্যালসিয়াম কার্বনেট এইটা উত্তপ্ত হয়ে আমার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা এটা খোলা পাত্র থেকে উড়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে ঘটনাটা ঘটবে হচ্ছে খোলা পাত্রে। বুঝতে পারছো? এই ঘটনাটা ঘটবে কোথায়? খোলা পাত্রে। তাহলে বদ্ধ পাত্রে এই ঘটনা ঘটবে, খোলা পাত্রে এই ঘটনা ঘটবে। এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট, খোলা পাত্রে বিক্রিয়া যদি আমরা সংঘটিত করি তাহলে সেটাকে আমরা একমুখীতে রূপান্তর করতে পারবো। তাহলে কি প্রথম পয়েন্ট হচ্ছে খোলা পাত্রে যদি আমরা বিক্রিয়া সংঘটিত করি তখন আমরা একমুখীতে রূপান্তর করতে পারবো। এবার দেখো এইটা হচ্ছে আমাদের যেমন মনে রাখতে হবে, আমাদের আরো উদাহরণ আছে যেগুলো মনে রাখতে হবে। যেমন ধরো আমরা যদি একটা উদাহরণ দেখি, আমাদের কাছে সোডিয়াম সালফেট আছে, মাথায় রাখবা এটা কি? সোডিয়াম সালফেট। এই সোডিয়াম সালফেটের সাথে আমরা যদি বেরিলিয়াম ক্লোরাইড এইটার বিক্রিয়া করাই, দেখো সোডিয়াম সালফেটের সাথে বেরিলিয়াম ক্লোরাইড এইটার বিক্রিয়া করালাম, এই সোডিয়াম আর এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর এই বেরিলিয়াম আর এই সালফেট মিলে বেরিলিয়াম সালফেট তৈরি করবে। এখানে এই যে বেরিলিয়াম সালফেট তৈরি করলাম, এই বেরিলিয়াম সালফেট সলিড বা কঠিন, ফলে এই বেরিলিয়াম সালফেট অদক্ষেপ পড়বে। কি করবে? অদক্ষেপ পড়বে। তো আমরা যদি পাত্র থেকে এই অদক্ষেপকে সরিয়ে নিই, তাহলে এই বিক্রিয়াটা আর ফিরে আসতে পারবে না। তাহলে এইটা যেটা অদক্ষেপ পড়তেছে নিচের দিকে দিয়ে বোঝাচ্ছে এটা অদক্ষেপ পড়তেছে। সো এই অদক্ষেপকে যদি আমরা সরিয়ে নিই তাহলে এইটা আর ফিরে আসতে পারবে না। এই অদক্ষেপকে যদি আমরা সরিয়ে নিই তাহলে এটা আর ফিরে আসতে পারবে না। তাহলে এইটা হচ্ছে অদক্ষেপের কাহিনী। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে করি যে উৎপাদ থেকে অদক্ষেপ অপসারণ করে, তাহলে প্রথম পয়েন্ট ছিল খোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত করে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে মাথায় রাখবা যে উৎপাদ থেকে অদক্ষেপ সরিয়ে, উৎপাদ থেকে অদক্ষেপ সরিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। ওকে, এবার দেখো আমরা যদি থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্ট হচ্ছে আমরা
বিক্রিয়া স্থল থেকে অদক্ষেপ সরিয়ে না উৎপাদ মানে বিক্রিয়া স্থল থেকে আমরা অদক্ষেপ যেমন সরিয়ে নিলাম, আমরা কিন্তু আরেকটা পয়েন্টও দেখতে পারি, এখানে যে বিক্রিয়ক উৎপাদ যেটা আছে আমরা কিন্তু উৎপাদকেও সরাসরি সরিয়ে নিতে পারি। যেমন ধরো এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপাদ আছে, এই সোডিয়াম ক্লোরাইড উৎপাদকে যদি আমরা সরাসরি সরিয়ে নিই, অদক্ষেপ পড়ে নাই, নর্মালি একটা উৎপাদ হয়েছে, সেই উৎপাদকে যদি আমরা সরিয়ে নিই তাহলেও কিন্তু হয়। সো সেটা আরেকটা ওয়ে, আমরা এই দুইটা মনে রাখলে হয়েছে, এই দুইটাই বেসিক্যালি আমাদের নেসেসারি। সো আমরা উভয়মুখী বিক্রিয়াকে একমুখীতে কিভাবে রূপান্তর করতে পারবো সেইটা দেখতে, যে এই দুইটা পয়েন্ট তুমি মনে রাখো, এই দুইটা পয়েন্ট মনে রাখলেই তোমার হয়েছে। সো এইটা একদম বেসিক কেমিস্ট্রি, জাস্ট উদাহরণগুলো মনে রাখবা এমসিকিউ এর জন্য। ওকে, সো আমরা উভয়মুখী বিক্রিয়াকে একমুখীতে কিভাবে রূপান্তর করতে পারি এই পয়েন্টটা মনে রাখবা, এই পয়েন্টটা মনে রাখবা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো আমাদের রাসায়নিক সাম্য অবস্থার বেসিক কনসেপ্ট বুঝতে হবে। একটা বিক্রিয়া কখন রাসায়নিক সাম্য অবস্থায় থাকে? দেখো আমরা যদি একটা বেসিক বিক্রিয়া দেখি, ধরো এ এবং বি বিক্রিয়া করে এখানে আমাদের সি এবং ডি তৈরি করলো, তাহলে এই দুইটা বিক্রিয়ক, তাই না? এই দুইটা কি? এই দুইটা হচ্ছে বিক্রিয়ক, আর এই দুইটা কি? এই দুইটা হচ্ছে উৎপাদ। তো এখানে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফিরে আসছে। তো এখানে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া আছে আর বিপরীতমুখী বিক্রিয়া আছে। সো একক সময়ে কি পরিমাণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার। তাহলে আমাদের এখানে বেসিক্যালি মনে রাখতে হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, ঠিক আছে? সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে কি পরিমাণ বিক্রিয়া সামনের দিকে ঘটতেছে, সেটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার। এটাকে আমরা রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আরএফ দিয়ে চিহ্নিত করতে পারবো। আরেকটা হচ্ছে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এইটাকে আমরা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বলতে পারবো। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার যে হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, এই দুইটা নিয়ে আমরা কাজ করে রাসায়নিক সাম্য অবস্থায় চলে যেতে পারবো। রাসায়নিক সাম্য অবস্থা কি? রাসায়নিক সাম্য অবস্থা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা যদি সমান হয় দ্যাট মিন্স বিক্রিয়াটি রাসায়নিক সাম্য অবস্থায় আছে। আবার বলি, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুইটা যদি সমান হয় তার মানে বিক্রিয়াটি রাসায়নিক সাম্য অবস্থায় আছে। তাহলে রাসায়নিক সাম্য অবস্থা মানে কি? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, ঠিক আছে? তাহলে কোনো বিক্রিয়া যদি বলা হয়, জিজ্ঞেস করে রাসায়নিক সাম্য অবস্থায় আছে, তার মানে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। আর যদি কোনো বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় না থাকে তার মানে এই জায়গায় সমান না। তাহলে এই পয়েন্টটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। এই পয়েন্টটা মুখস্থ করবা, সামনে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই পয়েন্টটা মুখস্থ করবা, রাসায়নিক সাম্য অবস্থা। সো রাসায়নিক সাম্য অবস্থা এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এখন সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলো একটা বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছায় গেল। সেই সাম্য অবস্থায় পৌঁছানোর পর এই সাম্য অবস্থার বৈশিষ্ট্য, এইটার শর্ত কি কি হবে, বা রাসায়নিক সাম্য অবস্থার শর্ত কি কি থাকবে? ডেফিনেটলি রাসায়নিক সাম্য অবস্থায় যদি কেউ পৌঁছায়, রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছানোর কিছু শর্ত থাকতে হবে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হওয়ার শর্ত থাকতে হবে। দেখো আমি এখানে তোমাকে কেমিস্ট্রির একদম A to Z ডিটেলস ফিল করাচ্ছি না, বিকজ আমরা অ্যাডমিশন টেস্টের জন্য পড়তেছি। আমরা টোটাল জিনিসটা বুঝবো এবং যা যা লাগবে সেইগুলাকে পয়েন্ট আউট করে নিব। আমাদের এখানে রাসায়নিক সাম্য অবস্থার শর্তগুলো এমসিকিউতে আসে, সো আমরা এই শর্তগুলা ফিল করে একটু বুঝে নিয়ে তারপর মুখস্থ করব। সো কি হবে? রাসায়নিক সাম্য অবস্থা কি জিনিস সেটা বুঝলাম, একটা রাসায়নিক বিক্রিয়া, সেই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি, দুইটা সমান হলে রাসায়নিক সাম্য অবস্থায় আসে। সাম্য অবস্থায় আসার জন্য কিছু শর্ত থাকতে হবে, সেই শর্তগুলা কি কি আছে? প্রথম শর্ত হচ্ছে সাম্যের স্থায়িত্ব। সাম্যের স্থায়িত্ব মানে হচ্ছে কেউ যদি রাসায়নিক সাম্য অবস্থায় আসে তার মানে সে স্থায়ী হবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুইটা যদি কখনো সমান হয়ে যায়, সমান এবং বিপরীত এই দুইটা সবসময় সমান থাকবে, ঠিক আছে? সমান এবং বিপরীত, এটাকে বলা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। ওকে, এটাকে বলা হচ্ছে সাম্যের স্থায়িত্ব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উভয় দিকের সুগম্যতা। সুগম্যতা
এবার বলবা ভাই উভয় দিকে সুগম্যতা মানে কি? উভয় দিকে সুগম্যতা মানে হচ্ছে সামনে থেকে পিছনের দিকে যাইতে হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখমুখী যাইতে পারতে হবে, বিক্রিয়াটি বিপরীতমুখী যাইতে পারতে হবে। বিক্রিয়াটি যদি সম্মুখমুখী যাইতে না পারে, বিক্রিয়াটি যদি বিপরীতমুখী যাইতে না পারে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর বিপরীতমুখী বিক্রিয়ার হার কখনোই সমান হইতে পারবে না। আর যদি সমান না হইতে পারে, তাহলে তো রাসায়নিক সাম্য অবস্থায় যাইতে পারতেছে না। সো রাসায়নিক সাম্য অবস্থা মানে এই শর্ত পূরণ করার জন্য তার উভয় দিকে সুগম্যতা মেইনটেইন করতে হচ্ছে, আবার সাম্যের স্থায়িত্ব মেইনটেইন করতে হচ্ছে। আবার বলি, উভয় দিকের সুগম্যতা মেইনটেইন করতে হচ্ছে, আবার সাম্যের স্থায়িত্ব এটা মেইনটেইন করতে হচ্ছে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পাইলাম। এবার হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবা। বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা বলতে বোঝায় বিক্রিয়া কখনোই শেষ হবে না। বিক্রিয়ার অসম্পূর্ণতা বলতে বোঝায় বিক্রিয়া কখনোই শেষ হবে না। বিক্রিয়া কখনোই শেষ হবে না মিন্স কি, মানে কি? বিক্রিয়া কখনোই শেষ হবে না মানে হচ্ছে, দেখো বিক্রিয়া যদি সামনের দিকে আগায়, তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। তো ধরো 5 বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, আবার ওখান থেকে উৎপাদ থেকে আবার বিক্রিয়কে 4 পরিমাণ ভেঙে আসছে বা 3 পরিমাণ ভেঙে আসছে। সো এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, যাওয়া আসা মিলায়ে বিক্রিয়া কখনোই শেষ হবে না, কারণ যতক্ষণে এখানে কিছু যাচ্ছে ততক্ষণে এখানে আবার চলে আসতেছে। সো যাওয়া এবং চলে আসা এই রেটটা তো সবসময় থাকবেই থাকবেই থাকবেই, ফলে বিক্রিয়া কখনোই শেষ হবে না, বিক্রিয়া সব সময় চলতে থাকবে চলতে থাকবে। এই জন্য বলা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, অসম্পূর্ণ মানে কখনো শেষ হয় না সেই ব্যাপারটা। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে লাস্ট পয়েন্ট, প্রভাবক ভূমিকাহীন। প্রভাবক ভূমিকাহীন, ভূমিকাহীন অর্থাৎ বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় চলে আসে, তাহলে এখানে কোনো প্রভাবক তোমার বিক্রিয়ার কোনো কিছুর পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ এই জায়গাতে আমার প্রভাবক একদম ভূমিকাহীন অবস্থায় থাকবে। সো এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট তুমি বুঝলা, বোঝার পরে এই চারটা পয়েন্ট এমসিকিউ এর জন্য মুখস্থ করবা। কেন? কারণ থিওরিতে প্রশ্ন দিবে নিচের কোনটি বিক্রিয়ার সাম্য অবস্থার শর্ত। কি বলবে? নিচের কোনটি বিক্রিয়ার সাম্য অবস্থার শর্ত। তাহলে নিচের কোনটি বিক্রিয়ার সাম্য অবস্থার শর্ত, এই পয়েন্টটা যদি আমাকে কখনো জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি সেটা পারতে হবে। তো এইটা হচ্ছে আমাদের কাহিনী। ওকে, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি। এবার আসো এই জায়গা থেকে আমাদের আর কি লাগবে। বিক্রিয়ার সাম্য অবস্থার শর্ত ছাড়াও তোমার হচ্ছে সাম্যের ওপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। দেখো প্রভাবক আর নিয়ামক কিন্তু আলাদা। প্রভাবক মানে যারা হচ্ছে প্রভাব বিস্তার করে, যেমন হচ্ছে যে ডি ব্লক মৌলসমূহ প্রভাবক হিসেবে কাজ করে, মানে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে। আর নিয়ামক মানে হচ্ছে যেগুলা পরিবর্তনের কারণে বিক্রিয়া পরিবর্তন হয়। তাহলে এখানে নিয়ামকের প্রভাব কি কি আছে দেখো। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে এই সাম্য অবস্থায় নিয়ামকের প্রভাব। সাম্য অবস্থায় কি? নিয়ামকের প্রভাব। তাহলে যখন আমাদের বিক্রিয়া সাম্য অবস্থায় থাকবে, তখন আমাদের প্রভাব বিস্তারকারী কিছু নিয়ামক থাকবে। সেই নিয়ামকের প্রভাব কি কি আছে? প্রথম কথা, নিয়ামক হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপমাত্রা একটা সুন্দর নিয়ামক, যেটার এই বিক্রিয়কের উপর আমাদের প্রভাব আছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে চাপ। চাপের কারণে এই বিক্রিয়া পরিবর্তন হতে পারে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘনমাত্রা। সো তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের নিয়ামক। তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের নিয়ামক। যেই নিয়ামকের যে কোনো একটাও যদি আমি পরিবর্তন করি, তাহলে বিক্রিয়ার পরিবর্তন ঘটবে। তাহলে আমরা রাসায়নিক সাম্য অবস্থা যখন পড়তেছি, সাম্য অবস্থায় প্রথমত আমরা একমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া পড়লাম। একমুখী বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়ার পাশাপাশি উভয়মুখী বিক্রিয়াকে একমুখীতে রূপান্তরের সিস্টেম পড়লাম। এরপরে আমরা তোমার এখানে হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা কখন তৈরি হয়, কি কি শর্ত আছে, নিয়ামক কি কি আছে, এগুলো মুখস্থ করলাম। এই সব কিছু আমাদের এমসিকিউ এর জন্য লাগবে। এবার রাসায়নিক সাম্য অবস্থার আবার প্রকারভেদ আছে। কি আছে? রাসায়নিক সাম্য অবস্থার প্রকারভেদ আছে। তাহলে এখানে আমাদের একটু মনে রাখতে হবে, রাসায়নিক সাম্য অবস্থা যেই পার্টটা আছে, এই রাসায়নিক সাম্য অবস্থা এইটার আমাদের প্রকারভেদ থাকবে। প্রকারভেদের ক্ষেত্রে আমরা রাসায়নিক সাম্য অবস্থা দুই প্রকারের পাবো। একটাকে বলা হবে হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা। সমসত্ব সাম্য অবস্থা। আরেকটা হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। অসমসত্ব সাম্য অবস্থা। অসমসত্ব সাম্য অবস্থা। এখন অসমসত্ব সাম্য অবস্থা এই জিনিসটার মানে কি?
অসমসত্ব সাম্য অবস্থা এই জিনিসটার মানে কি, আর সমসত্ব সাম্য অবস্থা এই জিনিসটার মানে কি। দেখো আমি যখন এটা বুঝাচ্ছি তখন তোমার জিনিসটা একটু মনে রাখতে হবে আজকে থেকে। সমসত্ব মানে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো যদি একই অবস্থায় থাকে, বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা যদি একই অবস্থায় থাকে তখন সেটাকে আমরা সমসত্ব বলবো। আর অসমসত্ব মানে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ এগুলা যদি ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। কি অবস্থা? ভিন্ন ভিন্ন অবস্থা। সো দেখো একটা হচ্ছে একই অবস্থা আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থা, এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। এবার খেয়াল করো, একই অবস্থা ভিন্ন ভিন্ন অবস্থা দুইটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরো আমাদের কাছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে। দেখো নাইট্রোজেন এবং 3 হাইড্রোজেন, নাইট্রোজেনও গ্যাস অবস্থায় আছে, হাইড্রোজেনও গ্যাস অবস্থায় আছে, অ্যামোনিয়াও গ্যাস অবস্থায় আছে। তাহলে বলো তো এরা সবাই একই অবস্থায় আছে না? বিক্রিয়ক এবং উৎপাদ এগুলা সব রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, এগুলা কি সব প্রোডাক্ট না? তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই একই অবস্থায় আছে, একই অবস্থায় আছে। তো একই অবস্থা এটা যদি মেইনটেইন করে তখন এই সাম্য অবস্থাকে আমরা সমসত্ব সাম্য অবস্থা বলতে পারবো। এই সাম্য অবস্থাকে আমরা কি বলতে পারবো? সমসত্ব সাম্য অবস্থা। তাহলে দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা, একটা হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। তোমরা এতদূর পর্যন্ত দেখে বুঝে গেছো যে সমসত্ব মানে কি জিনিস। এবার দেখো অসমসত্বর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল করো অসমসত্বের উদাহরণ দেখালেই বুঝতে পারবা। যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়ামের সাথে আমরা যদি একটু বিক্রিয়া করাই, অক্সিজেনের বিক্রিয়া করাই, বিক্রিয়া শেষে আমাদের তৈরি করে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে সলিড, অক্সিজেন হচ্ছে গ্যাস, আর ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে সলিড। তাহলে দেখো তো এখানে অবস্থা যদি দেখি, বিক্রিয়কের অবস্থায় দুই রকমের অবস্থা আছে, উৎপাদের এক রকমের অবস্থা আছে। সো বিক্রিয়ক এবং উৎপাদ এদের অবস্থা ভিন্ন ভিন্ন না? খেয়াল করো তো বিক্রিয়ক এবং উৎপাদ এদের অবস্থা ভিন্ন ভিন্ন না? তাহলে এখন কি আর একই অবস্থায় আছে? উত্তর হচ্ছে না, এখন আমরা ভিন্ন ভিন্ন অবস্থা পাচ্ছি, এখন আমরা ভিন্ন ভিন্ন অবস্থা পাচ্ছি, ভিন্ন ভিন্ন অবস্থা পাচ্ছি। এই যে ভিন্ন ভিন্ন অবস্থা এই যাকে আমরা বলি হচ্ছে অসমসত্ব, অসমসত্ব সাম্য অবস্থা। তাহলে এখন এইটাতে আমার সাম্য অবস্থা তৈরি হতে পারে, বাট এই সাম্য অবস্থা কি সাম্য অবস্থা? অসমসত্ব সাম্য অবস্থা। তাহলে আমরা যদি কখনো এমসিকিউতে সমসত্ব এবং অসমসত্ব এই ব্যাপারটা পাই তাহলে জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখবো, একই অবস্থা হলে সমসত্ব, ভিন্ন ভিন্ন অবস্থা হলে অসমসত্ব। ঠিক আছে, এটা মনে রাখবো, এইটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক্লাস নোটে এই যা যা দেখাচ্ছে এগুলো যদি তুমি ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে এনাফ, এইটুকুই এনাফ। ঠিক আছে, এইটুকুই এনাফ, আর এর বাইরে কিছু লাগবে না। সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। কেমন লাগছে বলো তো? রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা পড়াইতে সবচেয়ে বেশি, রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা পড়াইতে আরো বেশি মজা লাগে আমার, মানে ফিল করা যায় জিনিসপত্রগুলো। সো আশা করি এই ব্যাপারগুলো তোমার কাছে অনেক মজা লাগতেছে। ওকে, তো আমাদের হচ্ছে পরের টপিক লা শাতেলিয়ার। আমরা লা শাতেলিয়ার পড়বো। লা শাতেলিয়ার কি এটা তোমাদের মনে আছে? লা শাতেলিয়ার আমরা খুব বাচ্চাকাল থেকে পড়ে আসছি, তাই না? লা শাতেলিয়ার সে বাচ্চাকালের যে পড়াশোনা সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে, মানে ধরো একটা রাসায়নিক বিক্রিয়া A প্লাস বি, এই বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এই দুইটা সমান। সো যদি কোনো বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে তখন তার উপর লা শাতেলিয়ার খাটে। এখন লা শাতেলিয়ার কি বলে? লা শাতেলিয়ার বলে কোনো বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় থাকলে, কোনো বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় থাকলে সেই বিক্রিয়ার উপর, হ্যাঁ, সেই বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, খেয়াল করো প্রভাব বিস্তারকারী নিয়ামক। তো আমরা একটু আগেই দেখে আসছি বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক কারা কারা আছে? প্রভাব বিস্তারকারী নিয়ামক। সো আমরা একটু আগেই দেখে আসছি প্রভাব বিস্তারকারী নিয়ামক কারা কারা আছে। প্রভাব বিস্তারকারী নিয়ামক ছিল হচ্ছে আমাদের তিনটা, সেটা হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা।
সো প্রভাব বিস্তারকারী নিয়ামক যদি আমরা পরিবর্তন করি তাহলে সাম্য অবস্থা দিক পরিবর্তন করে। তার মানে তুমি যে কোনো একটা নিয়ামক যদি পরিবর্তন করো তাহলে সাম্য অবস্থা বামে বা ডানে সরে যাবে। সাম্য অবস্থার দিক পরিবর্তন করে। তো এটা ছিল হচ্ছে আমাদের লা শাতেলিয়ারের নীতি। তার মানে তুমি যদি তাপমাত্রা পরিবর্তন করো বা চাপ পরিবর্তন করো বা ঘনমাত্রা পরিবর্তন করো তাহলে এইগুলা যে কোনো একটা পরিবর্তন করলে রাসায়নিক সাম্য অবস্থারও পরিবর্তন করবে। ঠিক আছে, তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা আছে এটারও পরিবর্তন হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা আছে এটারও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা যে কোনো একটা তুমি যদি পরিবর্তন করো তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পরিবর্তন হবে, যে কোনো একটা পরিবর্তন করলে। তো এখন কোনটার পরিবর্তনের কি প্রভাব সেইটা আমাদের এখানে শিখতে হয়। লা শাতেলিয়ারে বেসিক্যালি শিখতে হয় কোনটার পরিবর্তনে কি প্রভাব। তো ব্যাপারটা এরকম, খেয়াল করো, আমরা প্রথমেই যদি ঘনমাত্রার প্রভাব দেখার চেষ্টা করি, ঘনমাত্রার প্রভাব প্রথমে যদি আমরা এটা দেখার চেষ্টা করি তো এটা আমরা খুব ইজিলি বুঝবো। হ্যাঁ, খুব ইজিলি বোঝার চেষ্টা করব। তো খেয়াল করো, আমরা ধরে নিলাম নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। কিসে আছে? সাম্য অবস্থায়। তাহলে এখানে আমাদের তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। তো এই বিক্রিয়াটি যদি আমাদের সাম্য অবস্থায় থাকে, তো চিন্তা করো এখানে এইটাই ঘনমাত্রার প্রভাবকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। একদম সিম্পলি বুঝবা এইটাকে, ঘনমাত্রার প্রভাবকে আমরা কিভাবে ব্যাখ্যা করব। তো দেখো, তুমি যদি একটু সিম্পলি চিন্তা করো এখানে যে তুমি এই বিক্রিয়াতে নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়াবা, মানে নাইট্রোজেনের পরিমাণ বাড়াবা। নাইট্রোজেনের ঘনমাত্রা বাড়ানো মানে কি? বিক্রিয়ক বাড়ানো। তাহলে দেখো এই সাইডে যদি বিক্রিয়ক বেড়ে যায় তাহলে এই সাম্য অবস্থা অনেকটা কাজ করে হচ্ছে দাড়িপাল্লার মতো, মানে দুই সাইড ব্যালেন্স রাখতে চেষ্টা করে। তাহলে সাম্য অবস্থার কাজ হচ্ছে ব্যালেন্স মেইনটেইন করা। সাম্য অবস্থার কাজ কি? ব্যালেন্স মেইনটেইন করা, ব্যালেন্স মেইনটেইন। তাহলে সাম্য অবস্থার কাজ যদি ব্যালেন্স মেইনটেইন হয় আর তুমি যদি নাইট্রোজেনের পরিমাণ বাড়াই ফেলো তাহলে ব্যালেন্স মেইনটেইনের জন্য বিক্রিয়ক বাড়লে সে উভয় দিক সমান রাখার জন্য বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে নিয়ে যাবে। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে নিয়ে গেলে বিক্রিয়াটি কোন দিকে যাচ্ছে? বিক্রিয়াটি সম্মুখমুখী হচ্ছে। তাহলে নাইট্রোজেন বাড়ানোর মানে হচ্ছে বিক্রিয়াটি হবে হচ্ছে সম্মুখমুখী, তাই না? সম্মুখমুখী। তাহলে খেয়াল করো, বিক্রিয়াটির দিক হচ্ছে সম্মুখমুখী মানে বিক্রিয়াটি সামনে যাবে, তাই না? বিক্রিয়াটি কোন দিকে যাবে? সামনে যাবে। তাহলে নাইট্রোজেন বাড়ানো মানে বিক্রিয়ক বাড়ানো, বিক্রিয়ক বাড়ালে ব্যালেন্স করার জন্য সে সামনে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে, তাই না? উৎপাদ বাড়বে। তাহলে উৎপাদ বাড়বে। আরেকটা উপায় কি হতে পারে? এই জায়গাতে দেখো উৎপাদ বাড়বে বা তুমি বলতে পারো NH3 অ্যামোনিয়া বাড়বে। তাহলে উৎপাদ বাড়া বা অ্যামোনিয়া বাড়া একই কথা। ওকে, তাহলে তুমি এই জায়গাতে নাইট্রোজেনের পরিবর্তে যদি হাইড্রোজেন বাড়াও তাহলে সেম ঘটনা ঘটবে। এই যে এই জায়গাতে সম্মুখমুখী হবে বা সামনের দিকে যাবে বা উৎপাদ বাড়বে বা অ্যামোনিয়া বাড়বে। এবার তুমি চিন্তা করো, এই জায়গায় তুমি যদি অ্যামোনিয়ার পরিমাণ বাড়াও, হ্যাঁ, অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করো, তাহলে অ্যামোনিয়ার পরিমাণ যদি বৃদ্ধি করো, অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করলে এই দিকে উৎপাদের পরিমাণ তুমি বৃদ্ধি করতেছো। উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে উভয় সাইড ব্যালেন্স করার জন্য এদিক থেকে এদিকে আসবে না, কারণ এদিকে বেশি হয়ে গেছে। সে চাই কি? ব্যালেন্স মেইনটেইন করতে। তাহলে এদিক থেকে এদিকে আসবে। এদিক থেকে এদিকে আসলে বিক্রিয়াটি যাচ্ছে হচ্ছে পশ্চাৎমুখী, মানে পিছনের দিকে। তাহলে এটা বিক্রিয়া যাচ্ছে হচ্ছে পশ্চাৎমুখী বা পিছনে আসলে তখন আমার উৎপাদ বাড়ে না বিক্রিয়ক বাড়ে? তখন আমার বিক্রিয়ক বাড়ে। তখন দেখা যায় এই বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। তুমি যদি অ্যামোনিয়া বৃদ্ধি করো তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই জায়গা থেকে অ্যামোনিয়াকে সরায় নাও, খেয়াল করো তো, অ্যামোনিয়াকে সরায় নেওয়া মানে কি? অ্যামোনিয়াকে সরায় নেওয়া মানে হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ কম করা। তার মানে তুমি যদি অ্যামোনিয়ার পরিমাণ কম করলেও দেখো এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে অটোমেটিক অ্যামোনিয়ার পরিমাণ কম করে। তাহলে বেশি হয়ে গেলে ব্যালেন্স মেইনটেইন করার জন্য বিক্রিয়া কিন্তু আবার সামনের দিকে যাবে। বিক্রিয়া যদি আবার সামনের দিকে যায় তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ কম হয়ে গেছে, বিক্রিয়া আবার সামনের দিকে গেছে, তাহলে আবারও হবে হচ্ছে সম্মুখমুখী, মানে
বিক্রিয়া সামনে যাবে এবং বিক্রিয়া সামনে গেলে আমাদের কি ঘটবে, উৎপাদের পরিমাণ আবারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়ার পরিমাণ কমায়ও কিন্তু ঘটনা ঘটাইতে পারি। তাহলে দেখো ঘনমাত্রা নিয়ে চারটা কেস, একটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো বা বিক্রিয়কের পরিমাণ বাড়ানো, হাইড্রোজেনের পরিমাণ বাড়ানো বা বিক্রিয়কের পরিমাণ বাড়ানো, উৎপাদের পরিমাণ বাড়ানো বা উৎপাদের পরিমাণ হচ্ছে তোমার হচ্ছে বৃদ্ধি করা বা অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করা, আর এটা হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ কমানো বা উৎপাদের পরিমাণ কমানো। এই বিক্রিয়াটা দিয়েই কেন উদাহরণ দিচ্ছি, বিকজ এই বিক্রিয়াটাই আমাদের ঘুরে ফিরে বারবার আসে। আজান দিচ্ছে, আমি পড়ানোর ভিতরে এত ডুবে গেছি যে আজানের সময় তোমাদের পড়ানো শুরু করছি। আমি খুবই সরি, আজানটা শেষ হয়ে যাক। তো এটা ছিল হচ্ছে আমাদের ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার পরে আমাদের পরবর্তী প্রভাব হচ্ছে তাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব যখন তুমি ব্যাখ্যা করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে তাপমাত্রার প্রভাবে আমাদের বিক্রিয়া দুই প্রকার হয়। বিক্রিয়া দুই প্রকার হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী, যেখানে আমাদের তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় হচ্ছে ঋণাত্মক। তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে আমাদের ডেল এইচ এর মান ঋণাত্মক হয়। আরেকটা হচ্ছে তাপহারী, তাপহারী বিক্রিয়া যেখানে আমাদের ডেল এইচ এর মান ধনাত্মক হয়। এই হচ্ছে আমাদের দুই প্রকার তাপমাত্রার প্রভাব। আমরা মেইনটেইন করতে গেলে এই দুই প্রকার জিনিস সম্পর্কে আমরা কথা বলবো। সো এই দুই প্রকার জিনিস সম্পর্কে যদি কথা বলি, আজানটা শেষ হোক একবারে, তারপরেই পড়াই। ওকে, সো আমাদের এই জায়গাটা শেষ। তাহলে এখন আমাদের তাপমাত্রার প্রভাব দেখতে গেলে দুই প্রকার বিক্রিয়া হবে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো প্রথমে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে কথা বলি। যেমন ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মাস্ট একটা বিক্রিয়া হচ্ছে তোমার এই অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষ করে আমাদের এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয় প্লাস 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এইটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তো ব্যাপার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া মানে এই বিক্রিয়া নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে। খেয়াল করো, এই বিক্রিয়া নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে। সো কোনো বিক্রিয়া যদি নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে, তাহলে নিজে নিজে তাপ উৎপন্ন করা হচ্ছে তার নেচার, নিজে নিজে তাপ উৎপন্ন করা হচ্ছে নেচার। তাহলে খেয়াল করো, সে যদি নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে, তাহলে তুমি যদি এই বিক্রিয়ায় তাপ দাও, তাহলে তাপ দেয়া মানে তার নেচারের বিরুদ্ধে কাজ করা না। সে নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে, সেখানে আমি তাপ দিচ্ছি মানে আমি তার নেচারের বিরুদ্ধে কাজ করাচ্ছি। যদি আমি নেচারের বিরুদ্ধে কাজ করাই তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। সিম্পল, নেচারের বিরুদ্ধে কাজ করাইলে যেরকম হওয়ার কথা ছিল তার উল্টা হবে। এবার দেখো কোনো এক জায়গাতে তাপ উৎপাদী মানে হচ্ছে সে তাপ তৈরি করে। এখন যদি আমি তাপ এখান থেকে সরাই নিই, আরো তাপ সরাই নিই, সে নিজে নিজে তাপ উৎপন্ন করতে পারে, আমি আরো তাপ কমাই দিচ্ছি মানে তাকে তাপ তৈরি করার পথে আমি আরো সাহায্য করতেছি তাপ সরাই নিয়ে। তাহলে তাপ সরাই নিলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার সম্মুখমুখী। জিনিসটা এরকম, দেখো আরেকভাবে চিন্তা করা যায় কিভাবে, সম্মুখমুখী তখন সে তাপ উৎপাদী, যখন এদিক থেকে এদিকে যাচ্ছে সম্মুখমুখী তখন সে তাপ উৎপাদী।
আর যখন এদিক থেকে এদিক যাচ্ছে তখন দেখো বাইরে থেকে তাপ দেয়া লাগছে, তখন কিন্তু সে তাপ হারি মানে কি সে বাইরে থেকে তাপ দিচ্ছে। এখন তুমি যদি তাপ যদি দাও তাহলে তাপ দিলে সে তাপ এইদিকে নিবে না এইদিকে নিবে? ডেফিনেটলি সে এদিকে নিবে। এদিকে নিলে এইদিকে যখন সে তাপ দিচ্ছে এই পোর্শনে কাজ করতেছে তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়ে যাচ্ছে। আর যখন আমি তাপ সরাই নিচ্ছি, এখান থেকে তাপ সরাই নিচ্ছি, তাপ যখন সরাই নিব তখন আমার এই দিক থেকে যেই অংশটা ছিল যেখানে আমার তাপ লাগবে না এই অংশকে সাপোর্ট করবে, ফলে বিক্রিয়াটি অটোমেটিক তোমার কি হয়ে যাবে, সম্মুখমুখী হয়ে যাবে। বাট এইভাবে চিন্তা করলে না তুমি পরীক্ষার হলে এমসিকিউ সলভ করতে পারবা না। সো এই জন্য এমসিকিউ সলভ করার জন্য তোমাকে একটা ট্রিক ফলো করতে হবে। দেখো ট্রিকটা কি, যদি বিক্রিয়াটি সম্মুখমুখী হয় তখন রেজাল্ট হচ্ছে পজিটিভ, এটা মাথায় রাখবা। সম্মুখমুখী প্লাস দিয়ে সম্মুখমুখী বোঝায়, এটা মাথায় রাখবা। প্লাস চিহ্ন দিয়ে সম্মুখমুখী বোঝায়। প্লাস চিহ্ন দিয়ে কি বোঝায়? প্লাস চিহ্ন দিয়ে বোঝায় হচ্ছে সম্মুখমুখী। ওকে, এইটা মাথায় রাখবা। আর মাইনাস চিহ্ন এটা দিয়ে বোঝায় হচ্ছে পশ্চাৎমুখী, এটা মাথায় রাখবা। এইটা মাথায় রাখলে হইতেছে। এবার দেখো আমি ডেল এইচ নিলাম, ঠিক আছে, ডেল এইচ নিলাম। এবার ডেল এইচ এর পাশাপাশি আমি তাপ দিচ্ছি নাকি তাপ কমায় নিচ্ছে এটা দিব। তাহলে ডেল এইচ এর পাশাপাশি তাপ নিব। তাপ মানে কি, তাপ আমি এখানে দিব না তাপ বের করে নিব? তাপ দিব নাকি তাপ বের করে নিব এটা চিন্তা করব। ওকে, এবার চিন্তা করো এর পাশাপাশি এবার আমি দিক নিয়ে চিন্তা করব, দিক নিয়ে। এবার দেখো এই তিনটা জিনিস আমি মিলাইলে দেখো আমার এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর যে মান সেটা কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। খেয়াল রাখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। এখন যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ানো মানে কি, তাপ দেয়া মানে কি তাপ পজিটিভ। তাহলে খেয়াল করো এই যে নেগেটিভ এবং পজিটিভ মিলে দিক হবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি, পশ্চাৎমুখী হবে। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে তাপ এদিকে যে কাজ করবে অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, মানে পিছনের দিকে চলে আসবে। তাহলে দেখো আমি ডেল এইচ এর মান নেগেটিভ পাচ্ছি, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ যখনই আমি পাচ্ছি এর সাথে তাপমাত্রা বাড়াইলেই পশ্চাৎমুখী হচ্ছে। এবার দেখো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ, এখান থেকে যদি আমি তাপমাত্রা হ্রাস করি মানে এখান থেকে তাপ সরাই নি, দুইটা মিলে আমার পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হয়ে গেলে দিক কোনটা, সম্মুখমুখী। এইটা চিন্তা করলে তুমি খুব ঠাস করে 1 মিনিটের ভিতরে বা 30 সেকেন্ডের ভিতরে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। এটা মাথায় রাখবা যে ডেল এইচ এর মান নেগেটিভ কোন জায়গায়, তোমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন ডেল এইচ এর মান নেগেটিভ, তাপমাত্রা যখনই তুমি বাড়াবা, তাপমাত্রা বাড়াইলে পজিটিভ হবে, নেগেটিভ পজিটিভ মিলে নেগেটিভ, মানে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। পশ্চাৎমুখী মানেই নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। দিক পশ্চাৎমুখী মানে নেগেটিভ। ওকে, সো ক্লিয়ার। এবার দেখো যখন ডেল এইচ এর মান নেগেটিভ, ডেল এইচ এর মান যখন নেগেটিভ, তাপ যখন আমি কমাচ্ছি তখন নেগেটিভ মিলে পজিটিভ, মানে বিক্রিয়া হচ্ছে সম্মুখমুখী। এবার এই সেম জিনিস আমি হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে মিলাবো? দেখো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেও এই সেম জিনিস মিলানো যায়। লাসাতেলিয়ারের এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেও সেম জিনিস মিলানো যায়। কিভাবে? সিম্পল, খেয়াল করে দেখো, একদম সিম্পলি বোঝার চেষ্টা করবা। ধরো আমাদের নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস ধরো 180 কিলোজুল তাপ বিক্রিয়া করে আমাদের তৈরি করছে 2 মোল নাইট্রোজেন অক্সাইড। এটা কি একটা তাপ হারি বিক্রিয়া? তার মানে এটা যদি তাপ হারি বিক্রিয়া হয়, এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি হবে এখন, পজিটিভ। আচ্ছা, এখন আমি তাপ দিব নাকি তাপ হ্রাস করব তার উপর ডিপেন্ড করবে। তাহলে তাপ হারি বিক্রিয়াতে যদি আমি তাপ দিই তাহলে পজিটিভের সাথে পজিটিভ। এখন আমি দিক যদি চিন্তা করি, তাপ হারি বিক্রিয়াতে আমি যত তাপ দিব তত বিক্রিয়ার ভালো, যত তাপ দিব তত বিক্রিয়া ভালো। তো পজিটিভের সাথে পজিটিভ গেলে পজিটিভ, মানে বিক্রিয়ার দিক কোন দিকে হবে, বিক্রিয়ার দিক হবে হচ্ছে সামনের দিকে। তো দেখো তো আমি এখানে বিক্রিয়াটা নিছি তাপ হারিতে আমি তাপ দিচ্ছি, তাহলে সামনের দিকে যাচ্ছে কিনা, পজিটিভ চিহ্ন পাচ্ছি, প্লাস প্লাসে প্লাস সামনের দিকে যাচ্ছে। তাহলে সামনের দিকে গেলে উৎপাদের পরিমাণ বাড়বে। সিম্পলি আমি চিন্তা করে বুঝতে পারতেছি, কিন্তু উৎপাদের পরিমাণ বাড়বে মানে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বাড়বে, একদম সিম্পলি চিন্তা করে বুঝতে পারতেছি। এই সেম জিনিস এবার তুমি চিন্তা করো, তাপ হারি বিক্রিয়া মানে পজিটিভ, এখানে যদি আমি তাপ হ্রাস করি মানে নেগেটিভ করি তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে। তাহলে তাপ হারি বিক্রিয়ায় তাপ দেয়া লাগবে, সেখান থেকে তুমি যদি তাপ সরাও তাহলে এদিক থেকে কাজ করবে না, মানে এদিকে আসবে। তাহলে নেগেটিভ মানে এখন কিন্তু পশ্চাৎ দিকে আসতেছে, বুঝতে পারছো? এখন কোন দিকে আসতেছে, পশ্চাৎ দিকে আসতেছে। তাহলে এটাই হচ্ছে তোমার সলভ করার ট্রিক। তুমি একদম 1 সেকেন্ডে লাসাতেলিয়ার থেকে সলভ করতে পারবা, তাপমাত্রা থেকে সলভ করতে পারবা এই জিনিসটা চিন্তা করলে। যে যখন ডেল এইচ এর মান পজিটিভ তখন তুমি তাপ বাড়াইলে সামনের দিকে যাবে, ডেল এইচ এর মান নেগেটিভ তাপ কমাইলে পিছনের দিকে আসবে। কারণ কি, পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ।
একদম শর্টকাট ট্রিক, বুঝতে পারছো? এভাবে চিন্তা করো, ইজিলি মিলবে। এটা হচ্ছে তোমার এমসিকিউ ট্রিক। এইভাবেই তুমি লা শাতেলিয়ার মনে রাখবা। ওকে, মাথায় রাখো, এভাবে তুমি কি করবা, লা শাতেলিয়ার মনে রাখবা। ওকে, এবার আসো আমরা আসি লা শাতেলিয়ারের ক্ষেত্রে আরেকটা পার্ট ছিল চাপের প্রভাব। আরেকটা পার্ট ছিল চাপের প্রভাব, ঠিক আছে? চাপের প্রভাব। তো চাপের প্রভাব এইটা সব সময় মোল সংখ্যার উপর নির্ভর করে। চাপের প্রভাব কিসের উপর নির্ভর করে? মোল সংখ্যা, ঠিক আছে? মোল সংখ্যার উপর নির্ভর করে। সো মোল সংখ্যার পরিবর্তন না হলে তোমার চাপের কোনো পরিবর্তন হয় না। মাথায় রাখবে, এভাবে মাথায় রাখবো। প্রথম পয়েন্ট, মোল সংখ্যার পরিবর্তন না হলে চাপের প্রভাব নেই। যেমন ধরো উদাহরণ হিসেবে দেখো, ওই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, এদিকে বিক্রিয়কের মোল সংখ্যাও 2, উৎপাদের মোল সংখ্যাও 2, মানে কোনো মোল সংখ্যার পরিবর্তন হয়নি, মোল সংখ্যা সমান সমান। অর্থাৎ ডেল এন এর মান আমি যদি উৎপাদ মাইনাস বিক্রিয়ক বা বিক্রিয়ক মাইনাস উৎপাদ করি তাহলে 0 হয়ে যাচ্ছে না? 0 হলে এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই। তাহলে চাপের প্রভাব কখন থাকবে? যখন মোল সংখ্যার পরিবর্তন হবে। তো এখানে তুমি মোল সংখ্যার পরিবর্তন এটাকে ক্যালকুলেট করবা, মোল সংখ্যার পরিবর্তন ডেল এন, এটাকে ক্যালকুলেট করবা। বাট ক্যালকুলেট করার সময় মাথায় রাখতে হবে এই মোল সংখ্যার পরিবর্তন বিক্রিয়কের মোট মোল মাইনাস উৎপাদের মোট মোল করতে হবে, উৎপাদের মোট মোল। তাহলে বিক্রিয়ক মাইনাস উৎপাদ, এইটা করে আমি মোল সংখ্যার পরিবর্তনটা দেখব পজিটিভ না নেগেটিভ, তার উপর ডিপেন্ড করে আমার বিক্রিয়া চিহ্নিত হবে। যেমন ধরো আমরা এখানে যদি দেখি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া, ডেফিনেটলি এখানে মোল সংখ্যার পরিবর্তন হয়েছে। এখানে কি হয়েছে? মোল সংখ্যার পরিবর্তন হয়েছে। এবার এখানে মোল সংখ্যার পরিবর্তন ডেল এন, খেয়াল করে দেখো বিক্রিয়ক 4 মাইনাস উৎপাদ 2, তার মানে এখানে 2 আসে না, অর্থাৎ এখানে মোল সংখ্যার পরিবর্তন পজিটিভ। মোল সংখ্যার পরিবর্তন কি পজিটিভ? তাহলে এখানে দেখো ডেল এন এর মান আমি এখানে কি নিছি? পজিটিভ নিছি। দেখো বেসিক্যালি আমরা মোল সংখ্যার পরিবর্তন সবসময় কিন্তু উৎপাদ মাইনাস বিক্রিয়ক করি, তাই না? উৎপাদ মাইনাস বিক্রিয়ক করে ওইভাবে হিসাব করি। বাট আমরা এখানে শর্টকাটের জন্য ডেল এন এর মান শর্টকাটের জন্য চাপের পরিবর্তন শর্টকাটের জন্য উল্টা ধরতেছি। উল্টা কি? তোমার হচ্ছে বিক্রিয়ক মাইনাস উৎপাদ করতেছে, বিক্রিয়ক মাইনাস উৎপাদ করে পজিটিভ আসছে। এখন আমরা এখানে চাপের পরিমাণ বাড়াবো, চাপের পরিমাণ বাড়ানো মানে পজিটিভ। তাহলে যখন ডেল এন এর মান পজিটিভ তখন চাপের পরিমাণ পজিটিভ করলে দিক কি হবে? পজিটিভ মিলে দিক হবে পজিটিভ, অর্থাৎ বিক্রিয়াটি যাবে হচ্ছে সম্মুখমুখী। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া যাবে সম্মুখমুখী। অর্থাৎ এই বিক্রিয়াতে তুমি যদি চাপের পরিমাণ বাড়াও, খেয়াল করো, এই বিক্রিয়াতে তুমি যদি চাপের পরিমাণ বাড়াও, ডেল এন এর মান পজিটিভ, চাপের পরিমাণ পজিটিভ, তাহলে তুমি চাপ বাড়াইলে বিক্রিয়া সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়া এদিক থেকে ওই দিকে যাবে। সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো তুমি যদি ঠিক উল্টা বিক্রিয়া নাও, যেমন ধরো PCl5 বিক্রিয়া করে PCl3 প্লাস Cl2, এটা তৈরি হয়েছে। এখানে ডেল এন এর মান কি আসবে বলো তো? এদিকে 1 মোল, ওইদিকে 1 প্লাস 1 2 মোল, তাহলে আমার এখানে -1 আসছে না? -1 মানে ডেল এইচ এর মান নেগেটিভ, এই ডেল এন এর মান নেগেটিভ। তাহলে ডেল এন এর মান যদি নেগেটিভ হয়, খেয়াল করো, ডেল এন এর মান যদি নেগেটিভ হয়, এখন তুমি যদি চাপের পরিমাণ বাড়াও, এবার বোঝার চেষ্টা করো, এখন তুমি যদি চাপের পরিমাণ বাড়াও, চাপের পরিমাণ পজিটিভ করো, তাহলে নেগেটিভের সাথে পজিটিভ, বিক্রিয়ার দিক আসবে কি? বিক্রিয়ার দিক আসবে নেগেটিভ, মানে পিছনে। বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? পিছনে। সিম্পল জিনিস, বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? পিছনে। আচ্ছা, এখন যদি তুমি নেগেটিভের সাথে চাপের পরিমাণ কমাও, মানে নেগেটিভ করো, তাহলে এই জায়গায় নেগেটিভ পজিটিভ, তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে? সামনে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি সিম্পল এই যে টেকনিক, এটা ফলো করলেই হচ্ছে। এই জায়গাতে দেখো আরেকটা জিনিসও দেখা যায়, ডেল এন এর মান পজিটিভ, বাট আমি চাপের পরিমাণ না বাড়ায় চাপের পরিমাণ কমাবো, তাহলে পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ, তাহলে এখন দেখো তো বিক্রিয়া কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। তাহলে এই যে সিম্পল জিনিস, এই জায়গায় তুমি জাস্ট ট্রিকটা যদি একবার ধরতে পারো, তাহলে A to Z যে কোনো জিনিস তুমি পারবা, কোনো সমস্যা হবে না।
ওকে, তাহলে এইটা ছিল আমার লাস্ট হাতেলিয়ার থেকে এমসিকিউ সলভ করা শর্টকাট। যে কয় ধরনের শর্টকাট তৈরি হয় প্রত্যেকটা জিনিস দেখাই দিছি। আমরা দুইটা টপিক ক্লিয়ার করলাম এই টোটাল ক্লাসে, দুইটা টপিক ক্লিয়ার করলাম। এই দুইটা টপিক তোমরা হচ্ছে যে ভালো মতো শিখে ফেলবা। প্রথম হচ্ছে লাস্ট হাতেলিয়ার, আর তারপর হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। এই দুইটা ক্লিয়ার করছি, 15টার ভিতর দুইটা ক্লিয়ার করছি। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে গেছে। পরবর্তী ক্লাসে আমরা ভ্যান টপ দেখবো, তারপর বিক্রিয়ার হার, ভর ক্রিয়ার সূত্র, এগুলা দেখবো ইনশাল্লাহ। সো এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।